স্বাগতম গ্রোথ বুকে। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি একই সাথে ছিলেন চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি, বিজ্ঞানী, গণিতবিদ, প্রকৌশলী, সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক। ৫০০ বছর আগে যিনি এমন সব আবিষ্কার করে গেছেন যেগুলো আজকের আধুনিক বিজ্ঞানও মাথা নত করে স্বীকার করে। তিনি লিওনার্দো দা ভিঞ্চি। তাহলে চলো শুরু করি এক অবিশ্বাস্য জীবনের গল্প। জন্ম ও শৈশব ১৪৫২ সালের ১৫ই এপ্রিল, ইটালির ছোট্ট একটি গ্রাম ভিঞ্চি। এক অবৈধ সন্তান হিসাবে পৃথিবীতে আসেন লিওনার্দো। তার বাবা ছিলেন একজন ধনী নোটারি, স্যার পিয়েরো দা ভিঞ্চি, আর মা ছিলেন একজন সাধারণ কৃষক মেয়ে, ক্যাটারিনা। সমাজ তাকে প্রথম থেকেই আলাদা চোখে দেখত। বৈধ সন্তান না হওয়ায় তিনি বাবার পেশা অনুসরণ করতে পারেননি। স্কুলে যাওয়ার সুযোগও ছিল সীমিত। কিন্তু এই বঞ্চনাই হয়তো তার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে গিয়েছিল, কারণ লিওনার্দো ছিলেন প্রকৃতির ছাত্র। ছোটবেলা থেকেই তিনি ঘণ্টার পর ঘণ্টা প্রকৃতির মধ্যে হারিয়ে যেতেন। পাখির উড়ে যাওয়া দেখতেন, জলের স্রোত লক্ষ্য করতেন, পাথরের গঠন নিয়ে ভাবতেন। তার হাতে থাকত সবসময় একটি নোটবুক আর একটি পেন্সিল। যা দেখতেন এঁকে রাখতেন। শিল্পের প্রথম পদক্ষেপ। বয়স যখন মাত্র ১৪ বছর, বাবা তাকে পাঠিয়ে দিলেন ফ্লোরেন্সের বিখ্যাত শিল্পী আন্দ্রেয়া দেল ভেরক্কিওর কাছে। ভেরক্কিওর স্টুডিও তখন ইটালির সেরা শিল্পচর্চার কেন্দ্র। সেখানে শুধু আঁকা নয়, শেখানো হতো ভাস্কর্য, ধাতুকাজ, চামড়া শিল্প এবং আরও অনেক কিছু। এখানেই লিওনার্দোর প্রতিভা ফুটে উঠতে শুরু করে। একটি বিখ্যাত গল্প আছে। ভেরক্কিও একটি ছবি আঁকছিলেন, দ্য ব্যাপটিজম অফ ক্রাইস্ট। তিনি তার শিষ্য লিওনার্দোকে দিলেন ছবির একটি কোণে একজন ফেরেস্তার মুখ এঁকে দিতে। লিওনার্দো এঁকে দিলেন। ছবিটি দেখে ভেরক্কিও এতটাই অবাক হয়ে গেলেন যে তিনি তার নিজের তুলি নামিয়ে রেখে বললেন, এই ছেলে আমার চেয়ে অনেক বেশি জানে, আমি আর কখনো ছবি আঁকব না। এটাই ছিল লিওনার্দোর শুরু। মিলান ও নতুন জীবন। ২০ বছর বয়সে লিওনার্দো ফ্লোরেন্সের গিল্ডে যোগ দেন, কিন্তু ফ্লোরেন্স তাকে যথেষ্ট সুযোগ দিচ্ছিল না। ১৪৮২ সালে তিনি পাড়ি জমালেন মিলান শহরে। সেখানকার শাসক লুডোভিকোস ফোর্জার কাছে তিনি একটি চিঠি পাঠালেন। সেই চিঠিতে তিনি নিজেকে পরিচয় দিলেন একজন সামরিক প্রকৌশলী হিসাবে, যিনি ব্রিজ তৈরি করতে পারেন, কামান ডিজাইন করতে পারেন, যুদ্ধের যান তৈরি করতে পারেন। সবশেষে লিখলেন, এবং হ্যাঁ, আমি ছবিও আঁকতে পারি। এই চিঠিটি ইতিহাসের অন্যতম সেরা সেলফ মার্কেটিং উদাহরণ হিসাবে বিবেচিত। স্ফোর্জা তাকে নিয়োগ দিলেন। মিলানে কাটালেন প্রায় ১৭ বছর। এই সময়েই তিনি তৈরি করলেন তার অন্যতম বিখ্যাত চিত্রকর্ম, দ্য লাস্ট সাপার। দ্য লাস্ট সাপার এক অমর সৃষ্টি। মিলানের সান্তা মারিয়া দেলা গ্রাসি গির্জার ডাইনিং হলের দেয়ালে এই বিশাল চিত্রকর্মটি আঁকা হয়েছিল। এটি যীশু খ্রিস্টের শেষ রাতের ভোজনের দৃশ্য। কিন্তু লিওনার্দো শুধু একটি ধর্মীয় ছবি আঁকেননি। তিনি প্রতিটি শিষ্যের মুখে ফুটিয়ে তুলেছিলেন আলাদা আলাদা অনুভূতি: বিস্ময়, ভয়, রাগ, দুঃখ, অবিশ্বাস। লিওনার্দো এই ছবি আঁকতে বছরের পর বছর লেগে যান। কখনো কখনো সারাদিন দাঁড়িয়ে থাকতেন তুলি হাতে, একটি আঁচড়ও না দিয়ে, শুধু ভাবতেন। গির্জার কর্তৃপক্ষ একদিন অভিযোগ করলেন, আপনি কাজ করছেন না। লিওনার্দো জবাব দিলেন, প্রতিভার সবচেয়ে বেশি কাজ হয় যখন সে কম করে, কারণ মন তখন ধারণা খুঁজে বেড়ায়। দ্য লাস্ট সাপার আজও পৃথিবীর সবচেয়ে বেশি প্রজনন করা চিত্রকর্মগুলোর একটি। বিজ্ঞান ও আবিষ্কারের জগৎ। লিওনার্দো শুধু শিল্পী ছিলেন না, তার নোটবুকগুলো, যেগুলোকে বলা হয় কোডেক্স, এগুলো হলো ইতিহাসের সবচেয়ে অসাধারণ বৈজ্ঞানিক দলিল। তিনি প্রায় ১৩,০০০ পাতা নোট লিখেছিলেন। এগুলোতে ছিল শারীরবিদ্যা, অর্থাৎ অ্যানাটমি। তিনি মানুষের মৃতদেহ ব্যবচ্ছেদ করেছিলেন, এমন এক যুগে যখন এটা ছিল প্রায় নিষিদ্ধ। হৃৎপিণ্ড, ফুসফুস, হাড়, পেশি সবকিছু এত নিখুঁতভাবে এঁকেছিলেন যা আধুনিক মেডিকেল ইলাস্ট্রেশনের ভিত্তি। উড়ানযন্ত্র। রাইট ভ্রাতৃদ্বয়ের ৪০০ বছর আগেই তিনি হেলিকপ্টার ও গ্লাইডারের নকশা তৈরি করেছিলেন। যুদ্ধ প্রযুক্তি, ট্যাঙ্ক, মেশিনগান এবং একাধিক অস্ত্রের ডিজাইন তার নোটবুকে পাওয়া গেছে। হাইড্রোলিক্স, জলের গতি ও প্রবাহ নিয়ে তার গবেষণা আজও বিজ্ঞানীদের কাছে প্রাসঙ্গিক। সৌরশক্তি, সূর্যের আলো ব্যবহার করে জল গরম করার একটি সিস্টেম তিনি ডিজাইন করেছিলেন।
রোবোটিক্স একটি যান্ত্রিক নাইটের ডিজাইন, যেটি আধুনিক রোবটের প্রাথমিক ধারণা। তিনি ছিলেন সত্যিকারের ভবিষ্যতের মানুষ। মোনালিসা, রহস্যের হাসি, সবচেয়ে বিখ্যাত ছবি, পৃথিবীর সবচেয়ে বেশি দেখা, সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি রহস্যময় চিত্রকর্ম মোনালিসা। 1503 থেকে 1517 বছর ধরে, প্রায় 14 বছর ধরে তিনি এই ছবিটি আঁকেন। কিন্তু কেন এই ছবিটি এত বিখ্যাত? প্রথমত, সেই হাসি। মোনালিসা কি হাসছেন নাকি হাসছেন না? দেখার কোণ বদলালে মনে হয় হাসি বদলে যায়। এই রহস্য আজও সমাধান হয়নি। দ্বিতীয়ত, স্ফুমাটো টেকনিক। লিওনার্দো এমন একটি কৌশল ব্যবহার করেছিলেন যেখানে রেখা ও ছায়া এত মসৃণভাবে মিশে যায় যে ছবিটি প্রায় জীবন্ত মনে হয়। তৃতীয়ত, পটভূমির রহস্য। পেছনের ল্যান্ডস্কেপ, বাম ও ডান দিক আলাদা উচ্চতায় আঁকা। এটি কোনো বাস্তব জায়গা নয়, এটি লিওনার্দোর কল্পনা। আজ এই ছবিটি প্যারিসের লুভ মিউজিয়ামে সংরক্ষিত। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ শুধু এই ছবিটি একবার দেখতে সেখানে যান। জীবনের সংগ্রাম। লিওনার্দোর জীবন কিন্তু সবসময় গৌরবময় ছিল না। তিনি অনেক প্রজেক্ট শেষ করতে পারেননি। একটি বিশাল ঘোড়ার ব্রোঞ্জ মূর্তি তৈরির কাজ শুরু করেছিলেন, যেটি পৃথিবীর সবচেয়ে বড় ঘোড়ার ভাস্কর্য হতো। কিন্তু যুদ্ধের কারণে ব্রোঞ্জ সরিয়ে নেওয়া হলো, মূর্তি আর শেষ হলো না। তিনি অনেক কমিশন নিয়েছিলেন, কিন্তু অনেকগুলো অসম্পূর্ণ রেখে গেছেন, কারণ তার মন সবসময় নতুন কিছু খুঁজত। একটি কাজ করতে করতেই মাথায় আসত নতুন ধারণা। তিনি ছিলেন যাকে আজকের ভাষায় বলা হয় পারফেকশনিস্ট এবং প্রোক্রাস্টিনেটর একসাথে। নিজের কাজ কখনো নিজে সম্পূর্ণ মনে করতেন না। সবসময় মনে হতো আরেকটু ভালো করা যেত। জীবনের শেষ অধ্যায়। বয়স বাড়ার সাথে সাথে লিওনার্দো ফ্রান্সের রাজা ফ্রান্সিসের আমন্ত্রণে পাড়ি জমালেন ফ্রান্সে। রাজা তাকে দিলেন একটি সুন্দর বাড়ি, শ্যাটো ডু ক্লো লুসে, এবং বললেন, তোমাকে কিছু করতে হবে না, শুধু থাকো এবং ভাবো। রাজা নিজে প্রায়শই সুড়ঙ্গ পথে লিওনার্দোর ঘরে আসতেন, শুধু তার সাথে কথা বলতে। এই সম্মান, এই ভালোবাসা শেষ বয়সে লিওনার্দোকে অনেক শান্তি দিয়েছিল। 1519 সালের 2 মে, 67 বছর বয়সে ফ্রান্সের সেই ছোট্ট বাড়িতে লিওনার্দো দা ভিঞ্চি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বলা হয়, মৃত্যুর সময় রাজা ফ্রান্সিস নিজে তার মাথা কোলে তুলে ধরেছিলেন। যা শিখলাম লিওনার্দোর জীবন থেকে। গ্রোথ বুকের শ্রোতারা, লিওনার্দো দা ভিঞ্চির জীবন আমাদের কিছু অমূল্য শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, কৌতূহলই সবচেয়ে বড় শক্তি। লিওনার্দো কখনো জিজ্ঞাসা করা বন্ধ করেননি। কেন এবং কিভাবে, এই দুটো প্রশ্নই ছিল তার সারা জীবনের চালিকা শক্তি। দ্বিতীয় শিক্ষা, সীমাবদ্ধতা তোমাকে আটকাতে পারে না। অবৈধ জন্ম, প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব কিছুই তাকে থামাতে পারেনি। তিনি নিজেই নিজের শিক্ষক হয়েছিলেন। তৃতীয় শিক্ষা, পর্যবেক্ষণ করো, নোট রাখো। লিওনার্দোর 13,000 পাতা নোট তার সফলতার মূল রহস্য। প্রতিদিন যা দেখতেন, ভাবতেন, লিখে রাখতেন। চতুর্থ শিক্ষা, শিল্প ও বিজ্ঞান আলাদা নয়। তিনি বিশ্বাস করতেন সৌন্দর্য এবং সত্য একই পথে হাঁটে। সৃজনশীলতা এবং বিশ্লেষণ দুটোই দরকার। পঞ্চম শিক্ষা, নিজের সময়ের চেয়ে এগিয়ে থাকতে ভয় পেও না। মানুষ হয়তো বুঝবে না এখনই, কিন্তু সত্যিকারের কাজ কখনো মুছে যায় না। যে ব্যক্তি শেখার প্রতি তৃষ্ণা হারিয়ে ফেলেন, তিনি বেঁচে থাকলেও মৃত। লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি প্রমাণ যে মানুষের মন যদি মুক্ত হয়, কৌতূহলী হয়, পরিশ্রমী হয়, তাহলে সে যুগকেও ছাড়িয়ে যেতে পারে। আজকের এই গল্প যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে গ্রোথ বুককে সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্ট করো কোন মহান মানুষের গল্প পরের বার শুনতে চাও, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, কারণ ভালো গল্প ছড়িয়ে পড়ার জন্যই তৈরি হয়। গ্রোথ বুক, পড়ো, শেখো, বড় হও।